এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদেরকে 2001 সালের বর্ধমানের একটি সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। যিনি ঘটনাটা শেয়ার করেন উনি কিন্তু পেশায় একজন ডক্টর। ওনার জীবনে ঘটনাটা ঘটে। উনি আমাকে ঘটনাটা বলেন যে আপনি ঘটনাটা নির্দ্বিধায় আপনি বলবেন, আমি পেশায় একজন ডক্টর, আমি বর্ধমানে জেনারেল হসপিটালেই কর্মরত। আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। যদিও ডাক্তাররাও মানুষ, ডাক্তাররাও কিন্তু খুব ভালো করেই জানেন ভূত প্রেত আত্মা বলে জিনিস কিন্তু হয়, কিন্তু ওনারা কখনোই সেই জিনিসটা লোকসমাজে তুলে ধরেন না। কারণ সায়েন্সের যেহেতুনিক ওনারা নিয়ে রিসার্চ করেন, তো সায়েন্সও কিন্তু মানে যে আত্মা বলে কোনো জিনিস আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই কিন্তু ঘটনাগুলো শেয়ার করো তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, বন্ধু, ফ্রেন্ড সার্কেলের সাথে। তাহলে চলো আমরা ঘটনায় এগোই। ঘটনাটা 2001 সালে আমাদের যিনি ডক্টর পেশায় উনি ঘটনাটা বলেন। ওনার নামটা আমি হাইট রাখছি, ওনার নামটা উনি হাইট রাখতেই বলেন। এখন উনি কিন্তু অনেক বড় একজন এমডি হয়ে গেছেন। ডক্টরবাবু বলেন 2001 সালটা আমার খুব ভালো করে জীবনে কেটে গেছে, কারণ আমি ভাবিনি যে এরম কোনো ঘটনা আমার সাথে হবে। ভূত প্রেত এইসব আমি কোনো সময়ে মানতাম না, তাহলে পারে ডাক্তার লাইন আমি পড়াশোনা করতাম না। হঠাৎ একদিন খুব ভালো করে মনে আছে, বাইরে বেশ কনকনিয়ে ঠান্ডা, শীতের সময় আমি কোনো একটা কারণে কলকাতায় এসেছিলাম। কলকাতায় আমি একটি হসপিটালে আসি কোনো একটি কারণটা আমার খুব ব্যক্তিগত। আমি যখন বর্ধমানে যাই তখন ঘড়িতে সময় হয় 9:45। বর্ধমান স্টেশনে আমি নামি, ট্রেন তো চলে যায় হা হা করে ট্রেনের মতো। আমি যখন ওখানে নামলাম পুরো স্টেশন চত্বরটা ফাঁকা। এত ফাঁকা থাকে না অন্যদিন, কিন্তু হতে পারে বৃষ্টির কারণে এত ফাঁকা, হতে পারে ঠান্ডার জন্য ফাঁকা। কারণ সেদিন সকাল থেকে, যদিও কলকাতার পার্শ্ববর্তী এলাকায় সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু বর্ধমানে বৃষ্টি হয়েছে। সকালে যখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিই বাড়ি থেকে, তখন কিন্তু বৃষ্টি আমি পাই। বেশ ফাঁকা ফাঁকা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা আমেজ। আমি নেবে যখন বাড়ির দিকে রওনা দেবো, হঠাৎ আমার গার্লফ্রেন্ড, যে এখন আমার সহধর্মিণী, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করলো। আমাকে বলল যে কোথায় তুমি? আমি বললাম এই তো বর্ধমান নামলাম। ওরও বাড়ি বর্ধমানে, কিন্তু অনেকটা আমার বাড়ি থেকে প্রায় 1.25 ঘন্টা দূরত্বে। তখনও পর্যন্ত বাড়ি থেকে কেউই জানে না যে আমি কোনো মেয়েকে ভালোবাসি। আমাকে ও বলল যে তুমি ঠিক আছো তো? আমি বললাম হ্যাঁ, আমি তো একদম ফাইন, কি হয়েছে আমার? আমাকে বলল না, আমার মা তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছে, জানো তো, পরশু রাতে। সেটা মা একটু আগে আমাকে বলছিল, তাই আমি তোমাকে ফোন করে জিজ্ঞেস করলাম তুমি ভালো আছো তো? আমি বললাম হ্যাঁ, আমি খুব ভালো আছি। কথা বলতে বলতে যখন কথা বলা শেষ হয়, ফোনটা কাট করে পকেটে রাখি। রেখে আমি স্টেশনের বাইরে বেরোবো, হঠাৎ করে একজন মুড়ি দেওয়া, একদম চাদর মুড়ি, ঠান্ডার কারণে চাদর মুড়ি দিয়ে থাকবে, এটাই স্বাভাবিক, তবে গা দিয়ে একটা খুব পচা গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ। হঠাৎ করে আমার সামনে এসে আমাকে বলল, বাবা আমাকে কটা টাকা দিবি রে, খুব খিদে পেয়েছে। আমি কোনোদিনই কোনো ভিক্ষুক, কোনো দরিদ্রকে টাকা দেওয়াটা প্রেফার করি না। আমি মনে করি যদি প্রয়োজন হয় তাকে প্রয়োজনীয় জিনিস কিনে দাও, পেটে খাইয়ে দাও, কিন্তু অর্থ দিও না। তা আমি তখন তাকে বললাম, মাসি তুমি কি খাবে? আমাকে বলল এই একটু রুটি খাবো, নাহলে ভাত খাবো, রাতে খুব খিদে পাচ্ছে জানিস তো, 3 দিন ধরে না খাওয়া।
তো আমি একটা জিনিস জানি, যারা এরকম রাস্তাঘাটে ভিক্ষুক আমরা দেখি, তারা সচরাচর এসে বলে আমি 2 দিন ধরে খাইনি, 3 দিন ধরে খাইনি, তারা বলে এটা। আমি তখন বললাম, ও 3 দিন ধরে তুমি খাওনি, আহারে, তুমি একটা কাজ করো, আমার সাথে স্টেশনের বাইরে চলো, বর্ধমান স্টেশনটা তো অনেক বড়। আমি বললাম বাইরে চলো, যদি কোনো দোকান খোলা থাকে বা হোটেল, পার্শ্ববর্তী সংলগ্ন গায়ে লাগানো অনেক হোটেল আছে স্টেশনের, তোমাকে খাওয়াবো, তুমি যা খাবে। আমাকে বলল, না, আমি বাইরে যাব না, তুই আমার টাকাটা দে, আমি পরে আমার মতো করে খেয়ে নেব, কারণ বাইরে সব দোকান বন্ধ। আমি বললাম, না, 10টা বাজেনি, দোকান বন্ধ হবে, তবে ঠান্ডার জন্য হতেও পারে, মনে মনে ভাবছি। তাও আমি ওনাকে জোর দিয়ে বলছি, তুমি আমার সাথে চলো না, যদি বন্ধ থাকে তাহলে আমি তোমায় টাকা দিয়ে যাব, দেখো 50 টাকা দিলে হবে। বলল হ্যাঁ, মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি বললাম ঠিক আছে, আমার সাথে চলো। সে কোনোভাবেই নাছোড়বান্দা বাইরে যাবে না। আমি বললাম তাহলে আমি তোমাকে কোনো টাকা পয়সা দেবো না। বলে আমি যখন বেরিয়ে যাচ্ছি, কি মন যেন গেল যে গরিব মানুষ হয়তো ঠান্ডার কারণে বাইরে বেরোচ্ছে না, স্টেশন চত্বরে লাইটটা খুব বেশি জ্বলে, হতে পারে একটু গরম গরম আছে, হয়তো পরে সে খাবার ব্যবস্থা করে নেবে, খাবে বা অন্য কোনো কাজে টাকাটা লাগাবে। যাকে চাইছে গরিব মানুষ, দরিদ্র, দিয়েই দিই। ঘুরে গেলাম, দেখলাম আস্তে আস্তে সামনের দিকে বয়সের জন্য একটু পুজো হয়ে গেছে, মুখ দেখতে পাচ্ছি না, চাদরে মোড়া, চোখ দুটোই দেখেছি কোনো রকমে, আগের দিকে সামনের স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বললাম, মাসি, এদিকে শোনো। ঘুরে আসলো, আমি পকেট থেকে 50 টাকা বের করে দিলাম। বললাম, মাসি, এ নাও, 50 টাকা রাখো, তুমি তোমার প্রয়োজনীয় জিনিস খেয়ে নিও। বললো ঠিক আছে, টাকাটা নিল। আমি বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখলাম কোনো গাড়ি নেই, কোনো গাড়ি নেই, 2-3টে গাড়ি যদিও আছে, ওরা ওইদিকে যাবে না যেদিকে আমার বাড়ির পথে কোনো গাড়ি নেই। ভাবলাম রাস্তায় তো মোটামুটি জল তো জমেছে, আমার বাড়ি যাওয়ার পথে রাস্তা ঘাট ভালো না, একদমই গর্ত ভাঙাচোরা, আর গাড়িও পেলাম না, তার মধ্যে কনকনিয়ে শীত, বুঝতে পারছো বর্ধমানে কিরম ঠান্ডা পড়ে, 2001 সালের কথা, তখনও এত উন্নত তো হয়নি, মোটামুটি যত দিন যাচ্ছে তত তো উন্নত হচ্ছে, সব জায়গায় গ্রোথ করছে। এই ভেবে ভাবলাম হাঁটা লাগাই, খুব একা একা মনে হচ্ছে, ফোনটা পকেট থেকে বের করতে যাব, দেখলাম পকেটে ফোনটা নেই, সর্বনাশ করেছে, ফোনটা নেই পকেটে, কোথায় গেল বুঝতে পারছি না। তখন মনে হলো স্টেশনে আমার সাথে যার সাথে দেখা হয়েছিল, তখন কি ফোনটা পকেট থেকে পড়ে গেল, পয়সা বের করতে গিয়ে, মানে নানা রকম জিনিস চিন্তা করছে, আমি জানি না সঠিক ফোনটা কোথায়। ছুটে ছুটে দৌড়ে দৌড়ে স্টেশনে ঢুকলাম, কেউ নেই। স্টেশনে পরিষ্কার কাগজ, কলার খোসা, বাদামের প্যাকেট, লজেন্সের প্যাকেট পড়ে আছে, কিন্তু আমার ফোনটা পড়ে নেই। আমি বললাম কি হলো, ফোনটা কোথায় গেল, পাগল হয়ে গেছি। সেই মাসিকে খোঁজার চেষ্টা করলাম, মাসি কোথায় গেল, মাসিকে জিজ্ঞেস করবো, মাসি তুমি কি দেখেছো বা তুমি কি পেয়েছো, কি হলো। মাসিকে খুঁজতে খুঁজতে দেখলাম একজন স্টেশন মাস্টার আসছেন আমার দিকে হেঁটে। উনি আমাকে এসে, আমি ওনার দিকে তাকিয়ে আছি, আমাকে বলল, কি হয়েছে, হঠাৎ এরকম স্টেশনে কি খুঁজছো, কিছু হারিয়ে গেছে। উনি দূর থেকে আমাকে লক্ষ্য করেন। আমি তখন বললাম, স্যার, একটু আগে তো ট্রেন গেল, শিয়ালদাদির যে ট্রেনটা, আমি নামলাম, তারপরে আমি বাড়িতে একটু কথা বলি, দেন একজন ভিক্ষুক মাসি এসেছিল, ভিক্ষা টিক্ষা করে, তো সেই মাসিকে আমি 50টা টাকা দিয়ে কথা বলছিলাম, বেরিয়ে যাই, বাইরে গাড়ি নেই, ফিরে আসি, যখন আমি বাইরে ভাবলাম পায়ে হেঁটে যেতে হবে, ফোনটা বের করতে গিয়ে দেখি ফোনটা নেই, ছুটে আসলাম, কিন্তু ফোনটাও নেই, মাসিকেও পাচ্ছি না। তখন বলল, কোন মাসি, এখানে তো অনেক ভিক্ষুক প্ল্যাটফর্মে শুয়ে থাকে, যদিও ঠান্ডার জন্য এখন তারা ওই বিশ্রামলয় যেটা আছে ওখানেই সব শোয়, তুমি ওখানে গিয়ে একবার দেখো। উনিও আমার সাথে এদিকে ওইদিকে খুঁজলো, কিন্তু আমি জানি উনি যেখানে খুঁজছেন ওখানে আমার ফোন তো পড়েনি, ওইসব জায়গায় তো আমি যাইনি।
আমি তো সোজা নেমেছি, ট্রেন থেকে নেবে আমি যেরকম এসছি আমি সেই পথটা জানি। উনি আমাকে বলল দেখতে। আমি গেলাম, গিয়ে দেখলাম দুজন মুড়ি দিয়ে শুয়ে আছে। তো ওরমই কালো ধরনের একটা বস্ত্র, চাদর মতো জড়িয়ে। আমি ভাবলাম বোধহয় এখানেই ওই মাসি আছে। আমি আমি গিয়ে বললাম, মাসি, চাদরটা হালকা করে মাথার কাছে টেনে দেখলাম, মুখ যখন বার করলো দেখলাম একজন অনেক বৃদ্ধা, সেই মাসি না, আর একজন শুয়েছিল, সেটা একটা পুরুষ, বেশ ভালো 65-70 বছরের, কিন্তু সেই মাসি না। তা আমি বললাম, আর একজন কি এখানে থাকে, এসছিল? আসলে আমার না ফোনটা হারিয়ে গেছে, পাচ্ছি না। তারা বলল না, শুতে দাও, বলে মুড়ি দিয়ে শুয়ে পড়লো ঠান্ডায়। আমি তো মহা জ্বালায় পড়লাম, কি করব। আমি তখন ভাবলাম বড় ভুল করলাম তো। যদি স্টেশন মাস্টারের সাথে দেখা হয়েছিল, ওনাকে ফোন করতে বললে ফোনটা তো রিং হতো। আমি ওনাকে খুঁজতে আরম্ভ করলাম, স্টেশন মাস্টারকে। খুঁজতে 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 দেখলাম উনি বাইরে একটা চায়ের দোকান, অর্ধেক বন্ধ অর্ধেক খোলা, ওখানে দাঁড়িয়ে উনি হয়তো সিগারেট নিচ্ছেন, যত সম্ভব কি চা খাচ্ছেন আমি দূর থেকে বুঝতে পারছি না। ছুটে ছুটে ওনার কাছে গেলাম। বাইরেটা ঠান্ডায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। গিয়ে পেছনে দাঁড়াতেই উনি ঘুরে বলল, পেয়েছেন? আমাকে ঘুরে বলল, ফোনটা? আমি বললাম, না স্যার, ফোনটা তো পাইনি স্যার, আপনি কাইন্ডলি আমাকে একটু হেল্প করবেন। বলল, কি হেল্প করবো বলো? আমি বললাম, আপনার ফোন থেকে একটা কল করেন না, আমি নাম্বারটা বলছি। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেই তো এটা করা দরকার ছিল। আচ্ছা না, নাম্বারটা বলছি। উনি বলল, চলো স্টেশনের দিকে আমরা যাই, যদি ফোনটা ওখানে বাজে কোথাও পড়ে গিয়ে থাকে তাহলে তো অন্য কেউ পেয়ে যেতে পারে, আশঙ্কা তো বেশি। চলো, ফোনটা করতে করতে আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। ফোনের কোনো রিং হচ্ছে না, ফোনটা গেল কোথায় বুঝতে পারছি না। আমাকে ডক্টর যিনি ঘটনাটা পাঠান দাদাভাই বলেন, অদ্ভুতভাবে আমি এতটাই মানে কি বলবো টেনশান করছি, প্রবলেমে পড়ে গেলাম। ফোনটা আমার নেই, ফোনের মধ্যে ডক্টরদের সাথে অ্যাপয়েন্টমেন্টের ডেট ঠিক করা, সবার নামের লিস্টগুলো করা আছে, কল লিস্ট। বিশাল বড় মাথায় একটা হেডেক হয়ে গেল, কি করব। উনি ফোন করলেন, ফোনটা পাওয়া গেল না। তখন উনি বললেন, আর রাত করো না, বাড়ি চলে যাও, কালকে সকালবেলা দেখো থানায় গিয়ে একটা জিডি করো। ফোনটা তোমার, যেহেতু উনি অন্য কেউ পেলে একটা তো অন্য ব্যাপার, ফোনটা তো জিডি করা দরকার, যেহেতু হারিয়ে গেছে। আমাদের যিনি ঘটনাটা পাঠান সে ভাই বলছে, যিনি ঘটনাটা পাঠান দাদাভাই বলছেন, আমি ওনার কথা শুনে বাড়ির দিকে রওনা দিই। মনটা খুব খারাপ, গার্লফ্রেন্ড তো ফোন করবে, ফোনে পাবে না, বাবা মাও হয়তো রাত হচ্ছে ফোন করছে পাচ্ছে না। বাড়িতে গেলাম, বাড়ি যেতে যেতে প্রায় 11টার বেশি হয়ে গেছে, হেঁটে গেছি। বিধ্বস্ত হয়ে গেটের যখন নক করলাম, আমার মা দরজাটা খুললো, খুলে বললো, কিরে বাবু, কি ব্যাপার এত দেরি? আমি বললাম, ফোন করেছিলে নাকি? বলল, না, ফোনে তো ব্যালেন্স শেষ হয়ে গেছে, টাকা নেই তো ফোনে, তুই তো বললি এসে রিচার্জ করে দিবি। আমি বললাম, রিচার্জ করবো কি, দোকানটাই তো নেই, দোকানটা বন্ধ হয়ে গেছে, করতে পারিনি তো, করলে তো আমারও খুব দরকার ছিল। মা বললো, কি রে তোর মুখটা এত বিধ্বস্ত লাগছে? মা তো, মারা সব বুঝে যান। আমি তখন মাকে বললাম, মা খাবো না, ভালো লাগছে না। মা বললো, কি রে, খাবার করে বসে আছি, খাবি না মানে? আমিও তো খাইনি, যা চেঞ্জ করে আয়। চেঞ্জ করে আসলাম, জানি মা নালে খাবে না, মায়ের ওষুধ চলে। খেতে বসলাম ডাইনিংয়ে। মা আমাকে বললো, কি হয়েছে বলতো, মুখটা এরকম হয়ে রয়েছে কেন? ডাক্তারদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আমি বললাম, না মা, আমার ফোনটা হারিয়ে গেছে। মা বলছে, কি বলছিস? আমি বললাম, হ্যাঁ, আমার ফোনটা হারিয়ে গেছে, ফোনটা পাচ্ছি না। সব ঘটনা পুনরায় মাকে বললাম। মা বললো, কেন যে মানুষকে সাহায্য করতে যাস, আজকে একজনকে তুই টাকা দিতে গিয়ে তোর ফোনটা ফেলে দিয়ে এসছিস। কি বলবো বল, তুই আর তোর বাবা কোনোদিন শোধরাবি না, দেখ মানুষের ভালো করতে গিয়ে তোরই ক্ষতি হলো। আমি মাকে বললাম, মা এসব কথা বলো না। খাবার খেলাম, উঠে গেলাম রুমে, গিয়ে খুব মিস করছি ফোনটাকে। তার মধ্যে গার্লফ্রেন্ডকেও কথা বলতে পারিনি, বুঝতেই পারছো। তো শুয়ে রয়েছি, হঠাৎ করে কি বলবো,
এটা যে কি করে পসিবল আমি জানি না, ভাইব্রেশন হচ্ছে বালিশের নিচ থেকে। আমি চমকে লাফ দিয়ে উঠে বালিশটা সরালাম হাত দিয়ে, দেখলাম আমার ফোন, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন করেছে। আজও পর্যন্ত 2001 থেকে 2026 পড়ে গেল, বুঝলাম না ফোনটা তো আমার কাছে ছিলই না। ফোনটা আমার কাছে ছিলই না, তাহলে ফোনটা বালিশের নিচে, মাথার বালিশের নিচে আমার বেডে কে রাখলো? আজও পর্যন্ত আমি এই ঘটনাটা আমার ফ্রেন্ড, যে ডক্টর ফ্রেন্ড আছে, আমি অনেক কাউকে বলেছি, কিন্তু এর সৎ উত্তর কেউ দিতে পারিনি। আজ পর্যন্ত আমি বুঝলাম না যে আমি তো যখন স্টেশন মাস্টারের সাথে খুঁজছিলাম তখন আমি কল করেছি, যদি আমার সাথে ফোনটা থাকতো তাহলে ফোনে রিং হতো, ভাইব্রেশন হতো, আমার বডিতেই থাকলে, বডির মধ্যে থাকলে, সে আমার উপরে জ্যাকেটেই থাকুক, ভিতরে প্যান্টে থাক আর বুক পকেটেই থাক, ভাইব্রেশন তো হতো। হয়নি, রিং হয়নি। ফোন তো আমার রিং হচ্ছিল, আমি তো ফোনে রিং হয়েছে, আমি তো কথা বলেছি আমার গার্লফ্রেন্ডের সময়, মানে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে তো কথা বলেছি ট্রেন থেকে নেবে, আমার ভালো করে মনে আছে। আমার পকেট আমি খুঁজেছি, আমার ব্যাগে দেখেছি ফোন ছিল না। আর ফোন যদি ব্যাগে পকেটে থেকেও থাকে, ফোনটা তো আমি নিয়ে এসে বালিশের নিচে আমার মাথার বেডের ওখানে রাখিনি, তাহলে ফোনটা কি করে আসলো জানি না। আমি অবাক হলাম, কিন্তু মনের ওই একটা আনন্দ যে ফোনটাকে আমি ফিরে পেয়েছি। আমার গার্লফ্রেন্ডকেও আমি ঘটনাটা বললাম, ও আমাকে বলল, প্রচণ্ড কাজের চাপ বেড়ে গেছে না তোমার, সকালবেলা গেছো বলো, তোমার আসলে টেনশানে তুমি বুঝতে পারোনি, ফোনটা তোমার সাথেই ছিল। অদ্ভুতভাবে আমি বোঝাতে পারলাম না, না আমার সাথে ছিল না, কিন্তু আমি যে ফোনটা পেয়েছি আমি তাতেই খুশি, আমি তাতেই খুশি। ঠিক আছে, তো যাই হোক, আর কিছু তো বলার নেই। ঠিক আছে, চলো। এইবার সব থেকে বড় কথা হলো যে যত দিন দিন আস্তে 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 যাচ্ছে, আমি দেখছি প্রত্যেক দিন যখনই আমি ট্রেন থেকে নামি তখনই ওই যে মহিলা, উনি আমার কাছে আসে, এসে আমার কাছে ভিক্ষা উনি চান। এবার আমি ওনাকে ওই 50 টাকা দেওয়ার পর, যেহেতু উনি বাড়ি থেকে মা অনেক বকাবকি করেছে, জিনিস দিবি, টাকা দিবি না, আমি না ওনাকে আর টাকা দিতাম না। যখনই বলতাম কোনো জিনিস কিনে দেবো, তখনই না উনি আমাকে আর কোনো জিনিস নেওয়ার জন্য টাকা চাইতো না। উনি বলতো তুমি আমাকে টাকা দাও ভাই, আমি কিছু খেয়ে নেবো। আমি ওনাকে টাকা দিতাম না, ওনাকে টাকা দিতাম না। আর যখনই ওনার সাথে দেখা হতো তখনই আমার কিছু না কিছু হারিয়ে যেত। আমি একদিন ফোন পেলাম, দ্বিতীয় দিন আমার খুব দামি, আমার যে সিনিয়র স্যার আমাকে একটা পার্কার পেন, তোমরা অনেকেই জানবে, একটা সময় খুব ট্রেন্ডিংয়ে ছিল পার্কার পেন, পেনটা বেশ এক্সপেন্সিভ, ওই পেন আমাকে গিফট করেছিল আমার সিনিয়র স্যার ডক্টর। ওই পেনটা আমার মিসিং হয়ে যায়, ওইটা আমার বুক পকেটে জামার এখানে লাগানো থাকতো। আমি পাগল হয়ে যাই, পেনটা কোথায় গেল। কিন্তু সেই পেনটাও আমি কিন্তু পাই বাড়িতে এসে, আমার ব্যাগের মধ্যে পেনটা রাখা দ্বিতীয় খাপে, কিন্তু পেনটা আমার বুক পকেটে থাকে। তারপর থেকে যখনই ওই মহিলার সাথে দেখা হতো আমি না এড়িয়ে এড়িয়ে আসতাম, এড়িয়ে চলে আসতাম, কথা বলতাম না। সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে না হাসতো। একদিন হঠাৎ করে আমার গার্লফ্রেন্ডকে যখন এই বিষয়টা বলি, মাকে যখন বলি, তখন গার্লফ্রেন্ড বলল যে কে বলো তো, কোন মহিলা, আমরাও তো যাওয়া আসা করি, কই এরকম তুমি মুখ দেখো? আমি বললাম না, শীতের আগে কোনোদিন আমার সাথে দেখা হয়নি, এরকম কিছু ইনসিডেন্ট হয়নি। ঠিক আছে, একদিন ওনার সাথে দেখা হয়, স্টেশন মাস্টারের সাথেও দেখা হয়। তো ওনার সাথে ওই যে মাসির সাথে আমি কথা বলে, আমি টাকা টাকা দিইনি, এই মাসিকে বললাম যে এবার থেকে তোমাকে টাকা ছাড়া আমি কোনো কিছু দেবো না, মানে খাবার কিনে দেবো, টাকা দেবো না, সরি ভুল বলছি। হ্যাঁ, তো বলে সে মাসি ওখানে দাঁড়িয়ে থাকে, বললো তোকে দিতে হবে না। আমি যখন এগিয়ে স্টেশন মাস্টারের সাথে দেখা, এগিয়ে যখন আসছি স্টেশন মাস্টার দাঁড়িয়ে আছেন, আমাকে বললে কি ব্যাপার, সব ঠিকঠাক তো? ডাক্তার, উনি তখন আমার পরিচয়টা পেয়ে গেছেন, আমি একজন ডক্টর, সিনিয়র ডক্টর।
তা আমি তখন বললাম যে হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? বললো আমিও বিন্দাস আছি। সব ঠিকঠাক আছে তো? আমি বললাম হ্যাঁ। ওনার সাথে আমার কথা হলো। ওনাকে আমি না এগিয়ে গিয়েও আবার পিছিয়ে এসে বললাম, স্যার একটা কথা বলবো। স্যার খুব সিগারেট খান, তখনও সিগারেট খাচ্ছে স্টেশনের বাইরে। আমাকে বললো হ্যাঁ বলো। আমি বললাম স্যার আমার সাথে না কদিন ধরে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ঘটনাটা বিস্তারিত সব বললাম। উনি শুনে না অবাক হয়ে গেল। উনি বলছে কি, তাই নাকি? আমি বললাম স্যার এরকম একজন আছে, দেখেন না। কে উনি? এরকম যেদিনই দেখা হয় আমার কিছু না কিছু, যেগুলো আমার প্রয়োজনীয় খুব মূল্যবান জিনিস, সেগুলি আমার মিসিং হয় কিন্তু বাড়িতে পাই। তখন উনি বলল কে বলো তো। আমি বললাম ওখানে দাঁড়িয়ে আছে। আমি নিয়ে গেলাম, দেখলাম ওই যে মাসি যিনি ভিক্ষা করেন উনি কিন্তু ওখানে নেই। পরে ওই পোস্টমাস্টার এই ঘটনাটা শোনার পর খুব অবাক হয়, ওনার বাড়িতে গিয়ে আলোচনা করেন। উনি আমাকে একদিন বললেন, আচ্ছা তুমি একটা কাজ করো তো, ওনার সাথে দেখা হলে ওনাকে আটকে রেখে আমার কাছে যাবে। আমি তো কেবিনে থাকি, ওখানে যাবে, আমার নাম বলবে। ওনার একটা নাম বলেন, উনি পাঞ্জাবি, বাঙালি পাঞ্জাবি। বলল তুমি নাম বলবে, আমি দেখব কে উনি, যে ওনার সাথে দেখা হওয়ার পর তোমার এরকম হয়। আমি বললাম ঠিক আছে, ভালো কথা। ওর পর থেকে ওনার সাথে কোনো দিন দেখা হয়নি। ওই যে কথা হয় যে ওনাকে দেখাবো বা ডেকে নিয়ে আসবো বা কিছু, ওর পর থেকে আর ওই মহিলার সাথে দেখা হয়নি, কোনো দিন দেখা হয়নি। খুব অদ্ভুত একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে। আমি জানি না এটা দৈবিক কি অলৌকিক কি ভৌতিক, আমি জানি না। তারপর থেকে কোনো দিন দেখা হয়নি। তাহলে সে কে ছিল? সে কি ভিখারি ছিল না, না সে অন্য কেউ ছিল? কি কি আমি আজ পর্যন্ত জানি না, আজ পর্যন্ত না। আমার কাছে এখনো পুরোটাই রহস্য। দর্শক বন্ধুরা, ঘটনাটা আমাদের যে দাদাভাই ডক্টর, এখন তো উনি অনেক অনেক বড় একটা জায়গায় চলে গেছেন, মানে এমডি, মানে বুঝতে পারছো। উনি বলেন যে আমার এখন মনে হয় যে অনেক কিছু আমাদের চারপাশে না ঘটে, যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না। এই যে ঘটনাটা, এই ঘটনাটা তোমরা বলতে পারবে এর অ্যাকচুয়ালিও ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা কি? সে মহিলা কে ছিল? আর উনি এই কথা বলেন দাদা ভাই যে যেই জিনিসটা আমার হারাতো সেই জিনিসটা আমি বাড়িতে কিন্তু পেতাম, কিন্তু আমি খুব বিভ্রান্ত হয়ে যেতাম যে আমার হারিয়ে গেছে। প্রথম তো দুবার আমি বুঝতে পারিনি যখন আমার পেন আর ফোন হারায়। তারপরেও আমার একদিন পার্স হারায়, পার্স আমার বাড়িতেই রাখা, প্যান্টের পকেটেই পার্স রাখা, কিন্তু পার্স আমার প্যান্টের পকেটে ছিলই না। সেই দিন ওই মহিলার সাথে দেখা হয়েছিল। যখন আমি জিনিসগুলো মিলাচ্ছি, যেই দিন যেদিন হারিয়েছে মিলাচ্ছি, সেই দিন ওই মহিলার সাথে দেখা হয়েছে। এই ছিল আজকে আমাদের ঘটনা। খুব অদ্ভুত না ঘটনাটা? দারুণ অদ্ভুত। আমি ওই জন্য আরো ঘটনাটা তোমাদের জন্য সিলেক্ট করেছি, যে সত্যি আমাদের চারপাশে কত কিছুই না ঘটে, যার সাথে ঘটে না সেই জানে। কাউকে ব্যাখ্যা দিয়ে এগুলো প্রকাশ করা যায় না, মানে প্রকাশ করা যায় না, তুমি বিশ্বাস করতে পারবে না, কিন্তু এগুলো হয়, অনেক কিছু হয়। আমার সাথে এরকম হয়েছে, মানে আমার একটা সময় কোনো জায়গায় গেছি, আমি বলছি 2 টাকা আমার কয়েন প্যান্টের পকেটে ছিল। আমার খুব ভালো করে মনে আছে, আমি বাড়ি থেকে বেরিয়েছি, এমনকি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে আমি দোকান পর্যন্ত গেছি। দোকানে গিয়ে দেখি প্যান্টের পকেটে 2 টাকা নেই। সেই টাকা খুঁজে 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 2 টাকা আমি পাইনি। মানে কয়েন না, 2 টাকা আগে টাকা পাওয়া যেত, এখন তো কয়েন টয়েন এভেলেবেল, তখন 1 টাকা 2 টাকা কাগজের হতো। আমি পাইনি। পরের দিনকে ওই 2 টাকা ওই প্যান্টের পকেটেই রাখা। কি করে আসলো? আমি খুঁজে খুঁজে তন্ন গেছি, বাড়িতে এসে খুঁজেছি, বাড়ির লোককে বলেছি যে দেখুন আমি 2 টাকা নিয়ে গেলাম, 2 টাকা আমি পাইনি। কিন্তু সেই 2 টাকা আমি পরের দিন দেখছি আমার প্যান্টের পকেটে রয়েছে। কোথা থেকে আসলো? কিন্তু আমার প্যান্টের পকেটে ছিলই না। এরকম তোমাদের সাথেও কোনো সময় হয়েছে যে তোমরা রেখেছো, দরকারে দেখছো সেই জিনিসটা নেই, পরে গিয়ে আবার দেখছো সেখানেই রাখা? এরকম কি হয়েছে? কমেন্টে জানাবে, হ্যাঁ। আর আজকের প্রশ্ন আছে, আজকের প্রশ্ন,
খুব সোজা। সেটা হচ্ছে প্রথম 2001 সালে প্রথম যখন ঘটনাটা ঘটে শীতের সময়, বর্ধমানে যখন উনি নাবেন তখন ঘড়িতে সময় কটা হয়েছিল। আমি কি টাইম মেনশন করেছি? অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনলে পারবে। তো চলো তোমাদের কমেন্টে এখন নামগুলো বলি। তো দেখি প্রথম কমেন্ট কে করেছো। প্রথম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, প্রদীপ দাস, শম্পা মিনি কিচেন, শ্রাবণী হাজরা। তারপর কমেন্ট করেছো দীঘা হোটেল আপডেট। আচ্ছা, আহ মজাম্মিল, আচ্ছা ইস্তেহাম মজাম্মিল যিনি কমেন্ট করেছেন, নাম ওনার। তারপর সুদীপ্ত ব্যানার্জি, জাসমিন কালাম। তারপরে কমেন্ট করেছো অঙ্কিত দাস, আচ্ছা। আর তারপর কমেন্ট করেছো ইন্দ্রজিৎ রয় চৌধুরী, একটা বড় কমেন্ট করেছো, আমি একটুখানি পড়ি, হ্যাঁ। একদম দোষ না পেলে বলে সে মৃত্যু যেমন ভালো নয় তেমনি চার পাও দোষ, চার পা না, চার পোয়া দোষ খুব সাংঘাতিক। যারা চার পোয়া দোষ পায় তাদের আত্মহত্যার শ্রম মৃত্যু ধরা হয়। তাই যারা চার পোয়া দোষ পায় আত্মহত্যা করে মরে তাদের পিণ্ডি গয়ায় হয় না, সেটা হয় রাজস্থানের পুষ্করে। একদম ঠিক কথা বলেছো। তারপর ঝুমা চ্যাটার্জি, তোমার কিন্তু নাম আমি এখনো বলছি, কিন্তু তুমি কালকে নাম বলার পরেও বলেছো তুমি আমার নামটা নাও না। তুমি ভালো করে শুনবে, আমি তোমার নামটা কিন্তু নিয়েছি। সরস্বতী প্রামাণিক, আকাশ রূপসাগর বলেছে দিদিভাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম। একটা অনুরোধ, আত্মা যদি অদৃশ্য ও রূপহীন সত্তা হয় তাহলে ডাক, কান্না বা শব্দের মাধ্যমে তার উপস্থিতি কিভাবে প্রকাশ পায় বলে আপনি মনে করেন? একটু ব্যাখ্যা করলে ভালো লাগবে। অবশ্যই ব্যাখ্যা করব। খুব ভালো একটা প্রশ্ন করেছো, তোমরা প্রশ্ন করবে, আমি সবসময় তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকি। আচ্ছা, হ্যাঁ আত্মা ঠিকই বলেছ, কিন্তু কিছু কিছু আত্মা যারা ধরো তাদের জীবিত কর্মজীবনে কিছু ভালো কাজ করে গেছে, আত্মা যত মৃত্যুর পর পুরনো হয় সেই আত্মার মধ্যে ঈশ্বর একটা শক্তি প্রদান করে। আমরা অনেক সময় দেখি যে আত্মা কারো শরীরে প্রবেশ করে। আত্মা তো একটা হাওয়া, তাহলে শরীরে কিভাবে প্রবেশ করে? তার একটা নিজস্ব পাওয়ার উপর থেকেই ঈশ্বর প্রদান করেন, যার কারণে সে কারো শরীরের মাধ্যমেও কিন্তু প্রবেশ করতে পারেন। আত্মা তার উপস্থিতি বোঝাতে পারেন। আত্মা জলের গ্লাস ফেলতে পারে হাওয়ার মাধ্যমে। আত্মা চিৎকার করতে পারে। আত্মা তোমাকে বোঝাতে পারে যে আমি তোমাদের চারপাশে আছি। কারণ এটা রিয়েলিটি। আমার নিজের বারাসাত দত্তপুকুরে যে বাড়ি ছিল সেইখানে আমার সাথে কিন্তু আত্মার সাথে কথোপকথনও হয়েছে। আত্মা কিন্তু আমার সাথে কথাও বলেছে, আত্মা কথাও বলে। হ্যাঁ, হয়তো তুমি তাকে ঠিকমতো পরিষ্কার আমাদের চোখে দেখার ক্ষমতা নেই, আমরা উপলব্ধি করতে পারি, হয়তো আমরা দেখতে পারছি না, বা আমাদের সেই ক্ষমতা ভগবান ঈশ্বর দেননি। সবার মধ্যে দেখার ক্ষমতা দেয় না। যেরকম আমার যে সুপার ন্যাচারাল একটা পাওয়ার ছোট্ট থেকে রয়েছে, এই আমি কোনো জায়গায় গেলে আমাকে বলে মা আপনি একটুখানি দেখে বলুন, তারা কিন্তু তাদের বাড়ির কোনো রকম অ্যাক্টিভিটিস বলে না, আমাকে শুধু বলে মা একটু দেখে বলুন না আমার বাড়িতে কি কোনো কিছু আছে। এরকমও হয়েছে আমাদের ব্যারাকপুরে, আমি একটা বাড়িতে কাজ করতে গেছিলাম, সেই বাড়িতে ওদের খারাপ আত্মার বসবাস। বাড়িটা 160 বছর কি 120 বছরের পুরনো একটা বাড়ি। সেই দিদিভাইয়ের বাড়ি আমি খুব রিসেন্ট যাব, তোমাদের সাথে পরিচয় করাবো। সেই দিদিভাই ওনারা উড়িষ্যায় কোনো এক জায়গায় ওনার হাজবেন্ড কর্মরত ছিল, ওনারা ওখানে থাকতেন। তারপর কর্মসূত্রে ওনারা ব্যারাকপুরে চলে আসেন, সেটেলমেন্ট ব্যারাকপুরে হন। ওনারা একজনের পাল্লায় পড়ে একটা 120 কি 160 বছরের একটা পুরনো বাড়ি ওনারা কেনেন। অনেক সাবেকিয়ানা পুরনো, অনেক পুরনো একটা বাড়ি। সেই বাড়ির দোতলায় ওনার যে দিদিভাইয়ের কথা বলছি, ওনার ছেলেকে প্রায় ধাক্কা মারতো, সিঁড়ি দিয়ে ফেলে দিত। ওনার ছেলেও একটা ব্ল্যাক শ্যাডো উনি দেখতেন। ওনারা আমাকে কিছু বলেনি। ওনারা
ব্ল্যাক শ্যাডো ওনার ছেলে দেখতো। ওনারা কিন্তু আমাকে ব্যক্তিগত কিছু বলেনি। আমাকে যখন ওপরে নিয়ে যায় আমি তখন দেখে বললাম তোমাদের এই ঘরে কিছু আছে। তখন ছেলেটি আমাকে বিস্তারিত সব বলল যে হ্যাঁ দিদিভাই এরম এরম ব্যাপার হয়। আমি সেদিনকে দেখলাম ওদের যে দোতলায় একটা কোণে বাথরুম আছে, বাথরুমের কাছে একটা রোগা জিন্নে জড়া পাতলা একটা শ্যাডো, অনেক বয়স্ক একজন মহিলার শ্যাডো ওখানে সেটে দেয়ালের কোণে দাঁড়িয়ে আছে। বাথরুমের যে দরজাটা খোলে ওখানে আমি দেখছি। আমি তখন হাত দেখিয়ে বললাম ওই যে ওইখানে তোমাদের যে থাকে উনি দাঁড়িয়ে রয়েছে দেখো। ওনারা তো দেখতে পাচ্ছে না, ভয় পাচ্ছিল। তারপর ওনাদের বাড়িতে আমি কাজ করি, ওনাদের বাড়িতে হোম যজ্ঞ করে ওনাদের বাড়িতে যে আত্মাটা ছিল যাকে আমি দেখেছিলাম বয়স্ক একজন মহিলা, ওনার সাথে আমার কথা হয়। আমি যখন হোম যজ্ঞ করছি কাজে বসে আমার সাথে ওনার কথা হচ্ছে, উনি আমাকে বললেন যে আমি ওদের কোনো রকম ক্ষতি তো করছি না, এই বাড়িটা অ্যাকচুয়ালিও ওনার, উনি থাকতেন ওই বাড়িতে, উনি থাকতেন। এবার কি জানো তো, অনেক সময় একটা মানুষ দেখবে সবাই মুক্তি পায় না, মৃত্যুর পর কোনো মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে থেকে যায়। উনি কিন্তু থেকে গেছেন, ওনার সাথে যারা ছিল পার্টনার তারা কিন্তু মৃত মুক্তি হয়ে গেছে, উনি মুক্তি পাননি। আমাকে বললেন যে আমি তো কোনো ক্ষতি করছি না, আমি তো শুধু এখানে রয়েছি, আমি উপরে থাকি। আমি তখন ওনাকে বললাম ভালো মতো আপনি এখানে রয়েছেন, এখন তো এইখানে অন্য কোনো পরিবার থাকে, আপনারও তো একটা সময় পরিবার নিয়ে থাকতেন। উনিও তো ওনার ছেলে বৌমা নাতি নাতনি স্বামী নিয়ে বসবাস করছেন, ওনারা ভয় পাচ্ছেন। আপনার তো এটা আশ্রয় কেন্দ্র না, আপনি তো মৃত, আপনাকে তো যেতে হবে অন্য জায়গায়, আপনি চলে যান। সে প্রথমে আমাকে বলে আমি যাব না, আমি যাব না। আমি তখন ওনাকে বললাম যে আপনি যদি না যান তাহলে আমি তার প্রস্তুতি নেব। আমি প্রথম এটা ভালোভাবে আপনাকে আমি ওয়ার্ন করছি, ওয়ার্ন করলাম, আপনাকে বোঝালাম, ঠিক আছে ওয়ার্ন করছি, আপনি যদি না যান আমি কালকে আসব, আজকে কাজ করে আমি বন্ধন করে চলে যাব ঘর, উপরে কেউ আসবে না। আমি কালকে আসব, এসে আপনি যদি না যান তাহলে আমি কিন্তু অন্যভাবে আপনাকে হিলিং প্রক্রিয়া করব। আমাকে তখন কথা দিল ঠিক আছে রাত 12টার সময় আমি চলে যাব। আমি ওনাকে বললাম আপনি কথা দিচ্ছেন? বলল হ্যাঁ। উনি ওই বাড়িতে প্রায় রয়েছে 72 বছর ধরে, 72 বছর আগে উনি মারা গেছেন, 72 বছর ধরে ওই দোতলায় ছিল উনি, ঠিক আছে। আমি ওই বাড়ির দিদিভাইকে আমি বললাম যে দিদিভাই আমি কাজ করে দিয়েছি, উনি রাত 12টার সময় যাবেন, এখনো যাননি। ওনারা তো ভয় পাচ্ছেন, বলছে কি বলছো তুমি, মানে কিছু ক্ষতি করবে না তো? আমি বললাম না, তোমরা ওভার নাইট কেউ উপরে উঠবে না, রাত 12টার দিকে মিনিমাম একটা আওয়াজ হবে, রাত 12টার সময় আওয়াজ হবে, একটা কিছুর আওয়াজ করে উনি যাবে। আওয়াজটা হওয়া মাত্র তুমি আমাকে কিন্তু জানাবে, তুমি আমাকে জানাবে। আর সকালবেলা যখনই উপরে উঠবে হাত তালি দিতে 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 সিঁড়ি দিয়ে উপরে উঠবে। তখন বলল যে ঠিক আছে, কথা মতো কাজ। আমি অপেক্ষায় রয়েছি, ঘুমাইনি, এমনিতে আমি রাতে কাজ করি। যাই হোক আমাদের ছোট চিল্লাচ্ছে, সোনাডাকি শুনতে পাচ্ছ, পাশের ঘরে আছে। আমি অপেক্ষায় রয়েছি, আমাকে রাতের বেলা দিদিভাই ঠিক 12টা 5 আমাকে মেসেজ করলো, সোনামা ধাপ করে দোতলায় কাঠ পড়ার শব্দ হলো। আমি বললাম কাঠ পড়লো, ঠিক আছে। সকালবেলা খবর দিল যে আমার সামনে, আমার ভিডিও এখনো ইউটিউবে দেওয়া আছে, আমার সামনে প্রত্যেকটা জানলা বন্ধ করেছে, সেই ভিডিও আছে। আমি দিদিভাইকে দেখালাম, দিদিভাই গিয়ে দেখে একটা জানলা খোলা, জানলার পাল্লাটা হাট করে খুলে তার আত্মাটা রাত 12টা 5 বেরিয়ে চলে গেছে, আমাকে কথা দিয়েছিল। তাহলে আমি তোমাকে বোঝাতে পারলাম যে আত্মার পাওয়ার থাকে, আত্মা করতে পারে। আচ্ছা, তারপর সৌমিক সরকার বলেছে আমি খুব চিন্তায় আছি, হোয়াটসঅ্যাপ করছি, একটু কাইন্ডলি দেখে জানাবেন। আমি তো জানিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আমাদের সন্তুর দুনিয়া পাপ্পু দে ভাই অনেক বড় কমেন্ট করেছো, একটু পড়বো। দিদিভাই আজকের ঘটনাটা আমার খুব ভালো লাগলো, আমার মনে খুব কষ্ট লাগলো, কারণ আমার বাবারও শরীরটা খারাপ,
তবে কাকাবাবুর মতো অতটাও নয়, তবে খারাপ তো। বড় মাকে বলবো আমার বাবাকে ভালো করে তোলো মা। সোনা দিদি ভাই তুমি ভালো থেকো। প্রিন্সও সোনু ডগি কেমন আছে? ভালো আছে ভাই। গুড নাইট দিদি ভাই। জয় বড় মায়ের জয়। জয় বড় মায়ের জয় ভাই। আর আমিও আমার মায়ের কাছে বলবো যে অবশ্যই যেন বাবা খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থতা আমরা কামনা করি, আর যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, চিন্তা করতে হবে না। তারপর হচ্ছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ বোন একটা অনেক বড় কমেন্ট করেছে, দেখো দেখে নাও, অনেক বড় কমেন্ট। তো কমেন্টটা পড়ি। দিদি ভাই আজকের ঘটনাটা খুব কষ্টের ছিল। যাই হোক, মা বাবাকে কখনো ছোট বড় কথা বলতে এটাই অনেক বড় পাপ বলতে নেই, একদম ঠিক। ওই দিদিভাই অনেক বড় ভুল করেছেন। আজ আমার বাবা মারা গেছে গত 2019 সালে, কিন্তু আমি আমার বাবা ছোট্ট বড় করে কোনো কথা বলিনি। আমার বাবাও তো গত 10 বছর বেড রেস্ট অবস্থায় ছিল, তাও আমি কোনো দিন বাবাকে ওই রকমভাবে কথা বলিনি। আর যখন আমার বাবা মারা গেছিল তখন আমি আমার বাবা মাথায় হাত বুলিয়ে অনেক কান্না করছিলাম, কারণ আমি আমার বাবা তখনও অনেক ভালোবাসতাম, আর আমি এখনো অনেক মিস করি। যাই হোক, সরি, আমি মানে বোনের এই ইয়েটা পড়ে না, কথাটা পড়ে সত্যি মানে চোখ দিয়ে জল চলে আসলো। সত্যি বাবা মা বাবা মাই হয়। যাই হোক, আজকের ঘটনাটা ভালো আর খুব দুঃখজনক ছিল। ওকে বাই দিদি ভাই, লাভ ইউ। জয় বড় মায়ের জয়। হ্যাঁ বোন, জয় বড় মায়ের জয়। সবাই খুব ভালো থেকো, এটাই কামনা করি। আমি কখনোই চাই না কারোর ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হোক, সে আমার ঘটনা দেখুক নাই দেখুক কোনো ব্যাপার না। আর বাই কথাটা কখনো লিখবে না, বাই মানে চির বিদায়, আমার এটাই মনে হয়, বাই বলবে না। সুয়াতি বলেছো দিদি ভাই, প্রথমত বড় মায়ের চরণে আমার শতকোটি প্রণাম রইল, তুমিও আমার প্রণাম নিও। দিদিভাই জানো আমার না একটা খুব খারাপ সমস্যা, প্রচণ্ড রাগ দিদিভাই। আমার রাগের বসে দিদিভাই জানো কাকে কি করে ফেলছি, কাকে কি বলে ফেলছি কিছু বুঝতে পারি না। আচ্ছা, দিদিভাই মানে নিজেকে সেই সময় কন্ট্রোল করতে পারি না দিদিভাই। আমার এই সমস্যার জন্য যদি একটা ছোট টিপসের ভিডিও দিতে খুব হেল্প হয় দিদিভাই, প্লিজ দিদিভাই আমার হেল্প করো। বোন আমি একটা কথা বলি, তোমার প্রচণ্ড রাগ তো, তোমার প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করা দরকার, রাগ কমে যাবে। তুমি দেখো হনুমান চালিসা পাঠ করো, নাহলে এরকম একটা মালা কেনো, আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়াবো 1 মিনিট। দেখো, এটা হচ্ছে শ্বেত চন্দনের মালা, ঠিক আছে? আমি তো ভূত প্রেতের কাজ করি, শ্বেত চন্দন এইগুলো থাকলে ভূত প্রেত কাছে আসে না। এই ইদানিং শরীরটা খুব খারাপ হচ্ছিল, যার জন্য এটা আমি নিয়েছি। তো তোমরা চাইলে এরকম একটা মালা নিয়ে প্রত্যেক দিন জপ করো, যে কোনো ইষ্ট দেবতাকে যাকে তুমি খুব বিশ্বাস করো তার নাম জপ করো, তোমার প্রত্যেকটা জিনিস ভালো হবে। এটা শুধু সুমাতি বোন না, তোমরা সবাই করতে পারো। তারপর কিষাণু মান্না কমেন্ট করেছো, রূপসা শেঠ, এস দেব রয়, অঙ্কিত দাস, ডালি দেবনাথ, উমা ঘোষ একটা অনেক বড় কমেন্ট করেছে, একটু পড়ি। ম্যাম আমার সাথে আমার বড়দিও আপনার রিয়েল স্টোরি নিয়মিত শোনে, তাই ওর নামটাও একটু বলবেন দিদি, খুব খুশি হব। ওর নাম হচ্ছে জ্যুতিকা মালাকার। জ্যুতিকা, আমি তোমার নামটা নিলাম বোন, তুমি আশা করি শুনছো। আচ্ছা, আর হ্যাঁ আজকের স্টোরিটাও খুব ভয়ের ছিল, দারুণ লাগলো। আর একটা কথা বলি, ওই যে আমরা কখনোই রাতে শুনি না, কারণ আমরা খুব ভয় পাই, তাই লাঞ্চ করার সময় শুনি। ভালো থাকবেন। অবশ্যই শুনবে, কমেন্ট করবে, তাতে আমার খুব ভালো লাগে। সোমনাথ ভট্টাচার্য বলেছো, দিদি আমি চন্দননগরে থাকি। আচ্ছা। সুজাতা দাস বলেছো, ঘটনাটা খুব ভয়ের ছিল বনু, কিন্তু ঘটনাটা দুঃখজনক, সাথে অনেক হাত দিয়েছো, ভালোবাসা জানিয়েছো, তোমাদের সকলকে অনেক ভালোবাসা।
তারপরে আমাদের জলি হাজরা দিদিভাই বলেছে, বনু আমি চুচুড়া থেকে তোমার ঘটনাটা শুনছি, সত্যি খুব ভয়ঙ্কর এবং মর্মান্তিক ছিল। আমার মা আমার মাকে শেষের দিকে দেখাশোনা করেছি। আমার মা মৃত্যুর সময় এক পোয়া দোষ পেয়েছিল। আচ্ছা, ব্রাহ্মণ মশাই ঠিক করে দিয়েছেন। ভালো থেকো, সুস্থ থেকো সোনা বনু, লাভ ইউ টু দিদিভাই। তারপর শুভঙ্কর ঘোড়ই কমেন্ট করেছে। তারপর বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই, বাবন সাহা, সুমন কান্তি মান্না, কৌশিকী ঘোষ, পাপ্পু দে, আয়ান হালদার, রূপা দে, সুমনা ভট্টাচার্যা, তারপরে ময়না দত্ত, এসদেব রয়, সোনালী পল, তারপর কমেন্ট করেছে চৈতালি রয়, পিন্টু ঘোষ, কাজল সাহা, সোমা দাস পরিবার থেকে। তারপরে বন্দনা দাস বলেছো খুব খুব ভালো লাগলো, সাথে অনেক রেট হার্ট দিয়েছো। তারপরে চন্দ্রা, পিঙ্কি দাস আর সোমনাথ ভট্টাচার্যা, উনি একটা বড় কমেন্ট করেছে একদম লাস্টে, সেটা পড়বো। যাদের বাড়িতে শয্যাশায়ী রোগী থাকে তাদের মনের অবস্থা খুব খারাপই থাকে, একটুতেই বিরক্ত হয়ে যায়, ধৈর্যহারা হয়ে যাওয়াই স্বাভাবিক। ওনার মায়ের মৃত্যু স্বাভাবিক নিয়মেই হয়েছে, এটা রোগজনিত কারণে। ভালো লাগলো ঘটনাটা, আমারও খুব ভালো লাগলো। তোমরা যারা বড় বড় কমেন্ট করবে, বড় কমেন্টগুলো আমি অবশ্যই পড়বো, ঠিক আছে? আমি সবারই কমেন্ট পড়ার চেষ্টা করব, নামও বলবো, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, এটাই বলবো। এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল। শোনা কথা ঘটনা করা আছে, রেকর্ড করা আছে, এডিটিং করার সময় হচ্ছে না, শরীরটা ব্যক্তিগতভাবে একদম ভালো যাচ্ছে না। এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল তোমাদের সাথে। এখনের মতো টাটা, লাভ ইউ টু।